শুরুতে আমরা আপনার কাছে একই প্রশ্ন, কিন্তু জনাব জেসমিন টুলি যে ব্যাখ্যাটা দেবার চেষ্টা করলেন, যে অর্থাৎ উত্তরবঙ্গের দিক থেকে রিপ্রেজেন্টেশনটা ওনার কাছে মনে হয়েছে, যদিও সরকার দলীয় সংসদ সদস্যও খুবই কম ওই এলাকার জায়গা থেকে। আপনার কাছে কেমন মনে হলো? দেখুন, প্রশ্নটা হলো মন্ত্রিসভার ব্যাপারে যদি আপনি বলেন, এটা এক্সক্লুসিভ জুরিডিকশন অফ দি লিডার অফ দ্য পার্টি, প্রাইম মিনিস্টার। এক্স্যাক্টলি। এখন আপনি দেখবেন যে এই মন্ত্রিপরিষদ আগেও বা যে কোনো সময় অনেক সময় পার্টির কিন্তু আগে একটা পার্লামেন্টারি বডির মিটিং হয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বা অন্তত তারা সেন্ট্রাল যারা আছেন, বয়স্ক যারা বা সিনিয়র যারা আছেন তারাও একটু বসেন। কারণ হলো ওই জায়গাগুলোতে একটা কম্বাইন্ড ডিসিশনের ব্যাপার থাকে। আর মন্ত্রিসভার সিদ্ধান্তটা হলো একমাত্র প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার ইচ্ছায়, এবং উনি যতদিন চাইবেন অতদিনই কিন্তু সেই পদে মন্ত্রী থাকবেন। অতএব সেদিক থেকে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। সেদিক থেকে কাজটা ধরেন সময়টা তো কিন্তু খুব ব্যস্ততার মধ্যে গেছেন, বিশেষ করে তারেক রহমান সাহেব তো দেশে ছিলেন না। এবং আসছেন, এসেও নির্বাচনী যে আপনার ক্যাম্পেইন সেটার মধ্যেও জড়িয়ে গেলেন, এবং সেটা স্বল্প সময়। তারপরেই আবার শপথ চলে আসলো, এবং 3 দিন পরেই আবার আপনার এই মন্ত্রিপরিষদ গঠনের বিষয় আসলে হয়তো অতটা পেপার ওয়ার্কস বা কি ছিল আমরা জানি না, কিন্তু মানুষের যে একটা মানুষ তো অ্যানালাইসিস করে না, ডাক্তার জাহিদ সাহেব স্বাস্থ্যমন্ত্রী হবে, এটা কিন্তু 60% হয়ে আছে, অমুকে অমুক মন্ত্রী হবে, এগুলো কিন্তু মোটামুটি অনেকের নামে একটা পারসেপশন ছিল। কিন্তু ওইটার একটা ব্যতিক্রম আমরা দেখছি। মেবি দেয়ার ইজ সাম রিজন তারা হয়তো সেটা করতে পারে। আর সবচেয়ে যে জিনিসটা হচ্ছে, আমি মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার সাথে সাথে কয়েকটা ফোন পেয়েছি। তার মধ্যে অন্যতম প্রশ্ন একটা ছিল যে গত সরকারের উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা সহকারী, সে কিভাবে মন্ত্রী হলেন? এই প্রশ্নটা ব্যাপক আকারে এসছে, এবং এটা উইদিন এ মিনিট আমি রেসপন্স পেয়েছি, অনেকে জিজ্ঞেস করছেন। তো সেই জায়গাটা কিন্তু একটা বিএনপির কিন্তু একটি জবাব আছে, দিতে হয়। কারণ এটা তো কথা ছিল, যদিও এটা তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু দেখেন নাহিদ ইসলামকেও কিন্তু পদত্যাগ করতে হলো, কারণ মন্ত্রী থাইকা সে করতে পারবে না। তো যারা মন্ত্রী আছেন ওখানে, তো মন্ত্রী থাইকা নির্বাচনটা অর্গানাইজ করবেন, তাদের তো একটা নিরপেক্ষ মাইন্ড থাকতে হবে যে আমি ওই সরকারে থাকবো না, কাজে নিরপেক্ষভাবে আমি কাজ করব। অথবা ওই সরকারে যিনি থাকেন তিনি যদি এই সরকারে চলে আসেন, তাহলে ওই নির্বাচনে তার যে ভূমিকাটা ছিল, যেখানে যতটুক ছিল, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কেউ না কেউ করতে পারবে, আপনি কি নিরপেক্ষভাবে এই কাজটা করেছেন, এই প্রশ্ন করা যাবে। এই একটা বিতর্ক এসছে। আর অন্যদিকে আপনার ওই যেটা ম্যাডাম যেটা বললেন যে তরুণ এবং বয়স্কদের একটা সংমিশ্রণ, এটাও ঠিক আছে, সংমিশ্রণ। ওই বিষয়টা একটুখানি যদি আলোচনা করি, মানে এইরকম মানে বিএনপি থেকে নিশ্চয়ই একটা ব্যাখ্যা তো দেবে, বা গণমাধ্যমে ব্যাখ্যাগুলো আসছেও, যে বিশেষ করে বহির্বিশ্বের বাণিজ্যিক বা ট্রেড ওরিয়েন্টেড যে চুক্তিগুলো হয়েছে বা যে আলোচনাগুলো হয়েছে, সেখানে ডক্টর খলিলুর রহমান একটা ভূমিকা ছিল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং আরেকটি বিষয় যে বিএনপিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানে এরকম আলোচনা আমি গণমাধ্যমে শুনেছি যে সেই জায়গায় এক ধরনের ল্যাকিংস ছিল, মানে এরকম আলোচনাও গণমাধ্যমে এসছে। আপনার ব্যাখ্যাটা আসলে একদম ব্যক্তিগত ব্যাখ্যাটা কিরকম? না, আমার ব্যক্তিগত ব্যাখ্যা, জনগণ যেটা চিন্তা করবেন, দেখেন জনগণ কিন্তু মোটামুটি একটা সঠিক চিন্তাই করে সবসময়, তাই না? এই যে 2/3 মেজরিটি বিএনপি আসলো, এটা তো জনগণের ভোটে, তো জনগণ ভোট কিন্তু সঠিকভাবে চিন্তা করেই দেয়। এখন আপনি যেটা প্রশ্ন আসছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয় সংক্রান্ত মন্ত্রী বানানো হয়েছে, তাই না? অর্থাৎ বিদেশের সঙ্গে সম্পর্ক। এখন ধরেন কয়েকদিন আগেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটা চুক্তি করেছে, এবং চুক্তিগুলো নিয়ে কিন্তু মিডিয়ায় সহ ব্যাপক জায়গায় ব্যাপক সমালোচনা হয়েছে যে কি করলেন চুক্তিতে, কি দিয়ে দিলেন না দিলেন, জনগণের কাছে পরিষ্কার না। এবং সেই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্যই হয়তো এমন হতে পারে যে বিএনপি তো ধরেন, আমাদের দেশটা তো এখন গ্লোবাল পলিটিক্সের তো একটা জায়গা, আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন না, আমাদেরকে বিভিন্ন পরাশক্তির সঙ্গে যোগাযোগ করে, পরাশক্তির সঙ্গে থেকে আলোচনা করে আমাদেরকে চলতে হয়। কাজে সেদিক থেকে হয়তো বিএনপির দিক থেকে ওই রকম একটা ইয়ে ছিল যে পরাশক্তি বা অন্যদের দিক থেকে কোনো হয়তো দাবি বা যে কোনো একটা ছিল, যার কারণে তাকে করতে হয়েছে। বিএনপি যেটা স্বেচ্ছা করেছে এটা আমি মনে করি না, কারণ বিএনপি জানে যে এইটা করলে পরে একটা সমালোচনা হবে, জবাব দিতে হবে, কাজে কোনো একটা জিনিস সমালোচনা হবে, সেইটা বিএনপি নিজে স্বেচ্ছায় করেছে, এটি আবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ হলো কি, দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিদেশের সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে, এবং আমাদের যদি পরাশক্তিদের এখানে আমাদের কোনো টার্গেট থাকে, তাহলে আমার পররাষ্ট্রমন্ত্রী যদি সেই টার্গেটের পক্ষে থাকে, তাহলে কি রাষ্ট্র এখানে যাই যা করেন সেটাকে আগাতে পারবেন? আগাতে পারবেন না। আর অন্যদিকে সবচেয়ে আরেকটা দিক হলো, আমরা অনেকে মনে করতেছি যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছি, আর আমরা ট্রেন লাইনচ্যুত হবে না, কিন্তু এটা সঠিক না।
কারণ আপনার যারা এই অনির্বাচিত সরকার তারা এমন একটা বীজ বপন করে রেখেছে এখানে, সেই বীজ বপনটার মাধ্যমে এই যে দেখেন, এই যে শপথ নিবে না, তারপরে একদল শপথ নিল সংবিধানে যেটা আছে, ওইটা নিয়ে আরেকদল নিল না। আসবো আপনার কাছে। আচ্ছা, তো সেই জায়গায় কিন্তু একটা বীজ বপন করা আছে যে ভবিষ্যতে এই রাজনীতির ভিতরে আবার বিতর্ক সৃষ্টি হতে পারে, এবং সেই বিতর্কের কারণে স্বাভাবিক রাজনীতি ব্যাহত হলে তো তখনই তো অনির্বাচিত সরকার চলে আসে, তাই না? তো ওই রকম একটা বীজ অনির্বাচিত সরকাররা বপন করে গেছে, এবং এই যে পররাষ্ট্রমন্ত্রীর যে সেটেলমেন্ট এখানে বসানো, ওগুলোর কোনো পার্ট অফ কিনা, আপনার মানে চিন্তা চেতনা কিনা, আই ডোন্ট নো। কিন্তু আমার কাছে- জেসমিন টুলি কি একটা আমার বলতে কাছে চাচ্ছে? মনে হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা ধারাবাহিকতা রক্ষা করা আন্তর্জাতিকের সাথে, সেই জন্য হয়তো ওনাকে রাখছে। ওনাকে যখন এলে তখন আমার মনে এটাই প্রথম ক্লিক করে যে হয়তো ওই ধারাবাহিকতা, যে অনেকগুলো চুক্তি হয়েছে, অনেকগুলো আছে, যে এই ধারাবাহিকতা হঠাৎ করে ভেঙে দিতে চাইনি, যে এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য ওনাকে রাখা মানে হয়েছে। যেহেতু খুব বেশি পরিষ্কার না, মানে হ্যাঁ, কি কি বিষয়গুলো হয়েছে একদম, আসলে হ্যাঁ, ভিতরে, কি হয়েছে ডিসক্লোজ এখনো করা পুরো তো হয়নি অনেক হয়নি, কিছু। কিছু হয়নি। আমার কাছে এইটাই মনে হয়েছে, একদম পার্সোনালি আমি এটা ফিল করেছি যখন ওনার নামটা আর এমনি দেখেছি।